আকাশবাণী খবর পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। বেছে বেছে মানবাধিকারের সংজ্ঞা নির্ধারণ ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রান্তিকতম মানুষটিরও অধিকার রক্ষায় দায়বদ্ধ। 18ই অক্টোবর থেকে অভ্যন্তরীণ উড়ানে বিমান যাত্রীদের সংখ্যায় আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। সিজিএসের আনঅ্যালোকেটেড বিদ্যুৎ শুধু নিজের গ্রাহকদের চাহিদা মেটানোর কাজে ব্যবহার করার জন্য কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে। প্রাক্তন আইএএস অমিত খারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। ভারত কোভিডের টিকাকরণে 100 কোটির লক্ষ্যমাত্রার দিকে দ্রুত এগিয়ে চলেছে। দৈনিক সংক্রমণ নেমেছে 14,000-এর ঘরে। আজ সপ্তমী, দুর্গোৎসবে মেতে উঠেছে গোটা বাংলা। দেশজুড়ে সরকারি টিকাকেন্দ্রগুলিতে 18 ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে কোভিডের টিকা দেওয়া হচ্ছে। তরুণ শ্রোতাদের কাছে আমাদের আবেদন, টিকা নিন, অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনার বিপদ কিন্তু কাটেনি, তাই বেরোনো খুব জরুরি না হলে বাড়িতেই থাকুন এবং এই সহজ পদক্ষেপগুলি মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য ও পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছি বিস্তারিত খবরে। বেছে বেছে মানবাধিকারের সংজ্ঞা নির্ধারণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতর্ক করে দিয়েছেন। জাতীয় মানবাধিকার কমিশনের 28তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজ তিনি ভাষণ দিচ্ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ নিজেদের সংকীর্ণ স্বার্থে নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে মানবাধিকারের সংজ্ঞা নির্ধারণ করছেন। एक ही प्रकार की किसी घटना में कुछ लोगों को मानव अधिकार का हनन दिखता है और वैसी ही किसी दूसरी घटना में इन्हीं लोगों को मानव अधिकार का हनन नहीं दिखता। इस प्रकार की मानसिकता भी मानव अधिकार को बहुत ज्यादा नुकसान पहुंचाती है। इस तरह का सिलेक्टिव व्यवहार लोकतंत्र के लिए भी उतना ही नुकसानदायक है। हम देखते हैं कि ऐसे ही सिलेक्टिव व्यवहार करते हुए कुछ लोग मानव अधिकारों के हनन के नाम पर देश की छवि को भी नुकसान पहुंचाने का प्रयास करते हैं। প্রধানমন্ত্রী বলেন, একেবারে শেষ প্রান্তে থাকা মানুষটিও যাতে কল্যাণমূলক সব প্রকল্পের সুবিধা পান, ভারত তার সেই মানবাধিকার সুনিশ্চিত করতে দায়বদ্ধ। স্বাধীনতার পর সমতা ও মানবাধিকার নিয়ে ভারত এক নতুন দৃষ্টিভঙ্গি বিশ্বের সামনে তুলে ধরেছে। সরকার সমাজের প্রান্তিক মানুষদের কাছে সুবিধা পৌঁছে দিচ্ছে এবং বুনিয়াদী প্রয়োজন মিটিয়ে তাদের জীবনযাপন উন্নত করার চেষ্টা করছে। गरीब की जिंदगी में हम अगर बारीकी से देखें तो जरूरत ही उसकी जिंदगी होती है, और कोई उसके सामने जाकर उसके अधिकारों की लिस्ट गिनाने लगे तो गरीब सबसे पहले यही पूछेगा कि क्या ये अधिकार उसकी आवश्यकताएं पूरी कर पाएंगे। कागज में दर्ज अधिकारों को गरीब तक पहुंचाने के लिए पहले उसकी आवश्यकता की पूर्ति किया जाना बहुत जरूरी है। जब आवश्यकताएं पूरी होने लगती हैं तो गरीब अपनी ऊर्जा अधिकारों की तरफ लगा सकता है, अपने अधिकार मांग सकता है। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গত 7 বছরে 7 কোটি দরিদ্র মানুষ সরকারি সুবিধা পেয়েছেন, 10 কোটি মহিলা পেয়েছেন শৌচাগারের সুবিধা এবং প্রায় 4 কোটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। 28 বছরের যাত্রাপথে জাতীয় মানবাধিকার কমিশন 20 লক্ষের বেশি মামলার নিষ্পত্তি করেছে, ক্ষতিপূরণ বাবদ দিয়েছে 205 কোটি টাকার বেশি। এনএইচআরসির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ কুমার মিশ্র নাগরিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে দীর্ঘমেয়াদী এবং কার্যকর পরিকল্পনার আহ্বান জানান। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এ মাসের 18 তারিখ থেকে যাত্রী সংখ্যায় কোনো রকম নিয়ন্ত্রণ ছাড়াই আগেকার সূচি অনুযায়ী বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। তালিকাভুক্ত বিমান সংস্থাগুলির অবস্থা এবং যাত্রীদের চাহিদার বিষয়টি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রক জানিয়েছে, কোভিড বিধি কঠোরভাবে মেনে চলার বিষয়টি বিমান সংস্থা এবং বিমানবন্দরের পরিচালকদের সুনিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় বিদ্যুৎ উৎপাদন স্টেশন সিজিএসের আনঅ্যালোকেটেড বা অনির্দিষ্ট খাতের বিদ্যুৎ শুধু নিজের গ্রাহকদের বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কাজে লাগাতে কেন্দ্র রাজ্যগুলিকে বলেছে।
কিছু রাজ্য তাদের গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ না করে লোডশেডিং চাপিয়ে দিচ্ছে এবং একই সঙ্গে বিদ্যুৎ এক্সচেঞ্জে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করছে বলে বিদ্যুৎ মন্ত্রকের কাছে খবর আসে। এক বিবৃতিতে মন্ত্রক বলেছে, বিদ্যুৎ বরাদ্দের নীতি নির্দেশিকা অনুযায়ী সেন্ট্রাল জেনারেটিং স্টেশন বা সিজিএস এর 15% বিদ্যুৎ অনির্দিষ্ট হিসেবে রাখা থাকে। যেসব রাজ্যে চাহিদা অনুযায়ী যোগান কম, তারা যাতে গ্রাহকদের বিদ্যুতের প্রয়োজন মেটাতে পারে সেজন্য বলা হয়েছে, গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব বন্টন সংস্থাগুলির এবং তাদের উচিত সবার আগে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা, কারণ 24 ঘন্টা বিদ্যুৎ পাওয়া তাদের অধিকার। এক্সচেঞ্জে বিদ্যুৎ বিক্রি করে গ্রাহকদের বঞ্চিত করা বন্টন সংস্থাগুলির উচিত নয়। আনঅ্যালোকেটেড বা অনির্দিষ্ট খাতের বিদ্যুৎ গ্রাহকদের সরবরাহ করার কাজে লাগানোর জন্য রাজ্যগুলিকে অনুরোধ করার পাশাপাশি বিদ্যুৎ উদ্বৃত্ত হলে সরকারকে তা জানাতে বলা হয়েছে, যাতে যেসব রাজ্যের প্রয়োজন সেই রাজ্যগুলিকে তা দেওয়া যায়। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রাক্তন আইএএস অমিত খারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি আপাতত 2 বছরের জন্য এই পদে তার নিযুক্তি অনুমোদন করেছে। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা সচিবের পদে অবসর নেন অমিত খারে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। কোভিডের টিকাকরণে ভারত 100 কোটির লক্ষ্যমাত্রার দিকে দ্রুত এগিয়ে চলেছে। এখনও পর্যন্ত দেওয়া হয়েছে 95 কোটি 89 লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল একদিনে দেওয়া হয় 65,86,000 ডোজ টিকা। এদিকে দেশে দৈনিক করোনা সংক্রমণ আরও কমে হয়েছে 14,313, 224 দিনের মধ্যে যা সবচেয়ে কম। 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 26,000-এর বেশি রোগী। আরোগ্যের হার 98.04%। দৈনিক মৃত্যুও অনেকটাই কমেছে। একদিনে মারা গেছেন 181 জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে 2,14,900-এ 212 দিনের মধ্যে, যা সর্বনিম্ন, এবং মোট আক্রান্তের মাত্র 0.63%। এদিকে বিশেষজ্ঞ কমিটি 2 থেকে 18 বছরের ছেলে মেয়েদের জরুরি ভিত্তিতে ভারত বায়োটেকের টিকা কোভ্যাক্সিন দেবার সুপারিশ করেছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন CDSCO-কে ভারত বায়োটেক ক্লিনিক্যাল ট্রায়ালের যে তথ্য পেশ করেছে তার উপর ভিত্তি করেই এই সুপারিশ। ভারতের ওষুধ নিয়ামক সংস্থা DCGI ছাড়পত্র দেবার পরই 2 থেকে 18 বছর বয়সীদের এই টিকা দেওয়া যাবে। সরকার 2024-এর মার্চের মধ্যে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে 10,000 করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। সার ও রাসায়নিক মন্ত্রক জানিয়েছে, জনৌষধি কেন্দ্রের সংখ্যা এখন 8,366। দেশের 736টি জেলার সবকটিতেই এই কেন্দ্র রয়েছে। কম দামে উত্তম গুণমানের জেনেরিক ওষুধ পৌঁছে দেওয়াই এই প্রকল্পের লক্ষ্য। এর অধীনে ব্র্যান্ডেড ওষুধের চেয়ে 50 থেকে 90% কম দামে মানুষ ওষুধ কিনতে পারেন। দিল্লি পুলিশ জাতীয় রাজধানীর লক্ষ্মীনগর এলাকা থেকে এক সন্ত্রাসবাদীকে গ্রেপ্তার করে শহরে জঙ্গি হানার বড়সড় ছক ভেস্তে দিয়েছে। আজ নতুন দিল্লিতে পুলিশের বিশেষ সেলের ডেপুটি কমিশনার প্রমোদ কুশওয়াহা সাংবাদিকদের জানান, ধৃত সন্ত্রাসবাদী একজন পাকিস্তানি নাগরিক। ভুয়ো নথির ভিত্তিতে তৈরি জাল পরিচয়পত্র ব্যবহার করে ভারতীয় নাগরিক হিসেবে 1 দশকেরও বেশি সময় সে দিল্লিতে বসবাস করছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই জঙ্গি স্লিপার সেলে যুক্ত ছিল। তার কাছ থেকে মিলেছে একটি AK-47 রাইফেল এবং আরও কিছু অস্ত্র ও গুলিবারুদ। কাজাখস্তানের নূর সুলতানে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স CIC এর 6ষ্ঠ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বিদেশমন্ত্রী ডক্টর S জয়শঙ্কর বলেছেন, ভারতের বসুধৈব কুটুম্বকম নীতি ভ্যাকসিন মৈত্রীকে চালিত করেছে। বর্তমান বহুপাক্ষিক ব্যবস্থার সীমাবদ্ধতা সামনে নিয়ে এসেছে কোভিড পরিস্থিতি। এই ব্যবস্থার সংস্কার সাধন জরুরি। দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য প্রয়োজন মানানসই জীবনযাপন। সন্ত্রাসবাদ প্রসঙ্গে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের আরেকটি রূপ হল সীমান্ত পেরিয়ে জঙ্গি কার্যকলাপ। আন্তর্জাতিক সম্পর্কের একেবারে গোড়ার নীতি সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা। এর মর্যাদা সবাইকে রক্ষা করতে হবে। দুর্গাপুজোর আজ সপ্তমী। করোনার ভয় দূরে সরিয়ে কলকাতার রাজপথে মণ্ডপমুখী মানুষের ঢল। একই চিত্র চোখে পড়ছে জেলাগুলিতেও। ভোর থেকেই বিভিন্ন নদ নদী জলাশয়ের ঘাটে ঘাটে শুরু হয় নবপত্রিকা স্নান পর্ব। এরপর সপ্তমীর বিহিত পূজা এবং পুষ্পাঞ্জলি সেরে অনেকেই বেরিয়ে পড়েন ঠাকুর দেখতে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। বেছে বেছে মানবাধিকারের সংজ্ঞা নির্ধারণ ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলে সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রান্তিকতম মানুষটিরও অধিকার রক্ষায় দায়বদ্ধ। 18ই অক্টোবর থেকে অভ্যন্তরীণ উড়ানে বিমান যাত্রীদের সংখ্যায় আর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। খবর শেষ হলো।